একটু নির্জনে বসুন। আমি যে কথাগুলো বলতে যাচ্ছি সেগুলো শোনার জন্য আপনার মনটাকে প্রস্তুত করুন। এই গল্পটা সকলের সামনে বলা যায় না। কিছু অনুভূতি থাকে যা শুধু নিজের ভেতরের গভীর কোণেই লুকানো থাকে, আর আজ আমি সেই গোপন কথাগুলোই আপনাদের সামনে মেলে ধরব। আমার শরীরের প্রতিটি শিরায়, প্রতিটি রক্তবিন্দুতে যে অস্থিরতা আজও বয়ে বেড়ায়, সেই তীব্র অনুভূতিগুলোর উৎস যে কত জটিল আর সমাজের চোখে কত ভুল, তা হয়তো অনেকেই বুঝতে পারবেন না। বিশ্বাস করুন, নিজের এই লুকানো অধ্যায় নিয়ে কথা বলতে গিয়ে আমার বুক এখনও দুরু দুরু করে কাঁপে। সেদিনের কথা ভাবলে মনে হয় এক অন্ধকার ঘূর্ণিঝড়ের কেন্দ্রে আমি নিজে ছিলাম, যেখান থেকে বেরোনোর কোনো পথ ছিল না। আমার জীবনের এমন এক সময়ের কথা বলছি যখন সম্পর্কের সংজ্ঞাগুলো আমার কাছে এতটাই ধূসর হয়ে গিয়েছিল যে কোনটা ঠিক আর কোনটা বেঠিক তা বোঝার ক্ষমতাও যেন হারিয়ে ফেলেছিলাম। এক অদ্ভুত নেশার মতো আঁকড়ে ধরেছিল সেই অনুভূতিগুলো, যা একই সাথে মধুর আর বিষাক্ত। এই যে আমি এখন আপনাদের সাথে কথা বলছি, তখনও আমার পরনে সেই হালকা সবুজ রঙের সুতির শাড়ি, যেটা আমি প্রায়ই ঘরে পরি। শাড়ির আঁচলটা আলতো করে আমার কাঁধের ওপর দিয়ে বুকের কার্ভ বরাবর নেমে গেছে। কেমন যেন একটা স্নিগ্ধতা আর আবেদন দুই মিশে আছে তাতে। চুলগুলো আলগা করে বাঁধা, সামান্য কিছু এলোমেলো চুল কপালের দুপাশে উঁকি দিচ্ছে। আমার বাড়ি বর্ধমানের এক ছোট্ট গ্রামে, যেখানে যৌথ পরিবারের নিয়ম আর প্রথাগুলো এখনও বেশ শক্তপোক্তভাবে মানা হয়। আর এই শক্তপোক্ত কাঠামোর ভেতরেই আমার জীবনের সেই গোপন অধ্যায়টি ডালপালা মেলেছিল, যা আজও আমাকে তাড়িয়ে বেড়ায়। প্রতিটি শব্দ আপনাদের কাছে পৌঁছানোর সাথে সাথে আমার ভেতরের সেই দহন আরও স্পষ্ট হয়ে উঠবে। যদি আমার এই স্বীকারোক্তি আপনাদের ভালো লাগে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার নাম শ্রেয়া। বিয়ের পর থেকে আমার জীবনটা কেমন যেন একটা ছকে বাঁধা হয়ে গিয়েছিল। শ্বশুরবাড়িটা বেশ বড়সড়, একান্নবর্তী পরিবার। স্বামী সৌমিক কাজের সূত্রে প্রায়ই বাইরে বাইরে থাকতেন। মাসে একবার কি দুবার বাড়ি আসতেন, সেটাও দুদিনের জন্য। তার কাজ ছিল, তার জগৎ ছিল, আর আমি এই বিশাল বাড়িতে একা একা দিন কাটাতাম। প্রথম প্রথম মনে হতো মানিয়ে নিতে হয়তো সময় লাগবে, কিন্তু মাস বছর গড়ানোর পরেও সেই একাকিত্ব কাটল না। শ্বশুর শাশুড়ি আর অন্য আত্মীয় স্বজনরা ছিলেন ঠিকই, কিন্তু তাদের সাথে আমার সম্পর্কটা ছিল শুধুই কাজের আর সামাজিকতার। মনের কথা বলার মতো কেউ ছিল না। এই ফাঁকা জীবনটায় কেমন যেন একটা শূন্যতা বাসা বেঁধেছিল। ঠিক সেই সময়ে আমাদের বাড়িতে এসেছিল দেবর শুভ, সৌমিকের ছোট ভাই। কলেজের পড়া শেষ করে সে নতুন একটা চাকরির জন্য চেষ্টা করছিল। শুভ আমার চেয়ে বছর 5 ছোট। প্রথম দিকে তার সাথে আমার সম্পর্কটা ছিল নিতান্তই স্বাভাবিক, দেবর ভাবির সম্পর্ক। সে যখনই বাড়ি আসতো আমি খাবার দিতাম, তার পছন্দের রান্না করতাম, আর সেও আমার প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল ছিল। কিন্তু এই স্বাভাবিক সম্পর্কটা কখন যেন নিজের অজান্তেই একটা অন্য মোড় নিতে শুরু করল। শুভ ছিল খুব মিশুক আর প্রাণবন্ত। আমার এই একাকিত্ব আর মনের ভেতরে শূন্যতাটা সে হয়তো খুব কাছ থেকে অনুভব করতে পারত। ধীরে ধীরে সে আমার সাথে টুকটাক কথা বলতে শুরু করল। প্রথম দিকে শুধুই হাসি ঠাট্টা, সাধারণ গল্প। তারপর একদিন সে এসে আমার কাছে তার কলেজের দিনের কিছু কথা বলছিল, তার বন্ধুদের কথা, স্বপ্নের কথা। আমি অবাক হয়ে লক্ষ্য করলাম সৌমিকের সাথে আমার যত কথা হয় তার চেয়ে বেশি কথা শুভর সাথে হচ্ছে। সে আমার প্রতিটি কথা মনোযোগ দিয়ে শুনত, আমার ছোট ছোট দুঃখ বা মন খারাপের কারণগুলো জানতে চাইত। আমার মনে হয়েছিল এই বাড়িতে এই প্রথম কেউ আমার মনের কথাগুলো শুনতে চাইছে। আমার ভেতরে জমে থাকা অভিমান, কষ্ট সবকিছু যেন শুভর কাছে এসে একটু একটু করে হালকা হতে শুরু করলো। সারাদিনের কাজ শেষ করে যখন রাতে সবাই ঘুমিয়ে পড়ত, তখন আমার মনটা আরও ছটফট করত। সৌমিকের অভাবটা তখন আরও বেশি করে অনুভব করতাম। ঠিক সেই সময়ে শুভ আমার ঘরের দিকে আসত, কখনো বইয়ের নাম করে, কখনো অন্য কোনো অজুহাতে। আমরা দুজনে বারান্দায় বসে গল্প করতাম। জ্যোৎস্নার রাতে হালকা হাওয়ায় আমাদের কথাগুলোও কেমন যেন চাপা স্বরে হতো।
তার উপস্থিতি, তার কথা বলার ভঙ্গি, তার চোখের দিকে তাকিয়ে থাকার অভ্যাসটা আমার ভেতরে একটা অন্যরকম অনুভূতি তৈরি করতে শুরু করলো। তার চোখের গভীরতা, তার মৃদু হাসি আমার ভেতরের সুপ্ত আকাঙ্ক্ষাগুলোকে যেন জাগিয়ে তুলছিল। আমার মনে হতো সে আমার প্রতিটি না বলা কথা বুঝতে পারে, আমার প্রতিটি অব্যক্ত আবেগ সে উপলব্ধি করতে পারে। একদিন রাতে আমি রান্নাঘরে জল আনতে গেছিলাম। ঘরে সবাই ঘুমে অচেতন। হঠাৎ পেছন থেকে শুভর চাপা কণ্ঠস্বর, ভাবি, আপনি এখনো জেগে আছেন? আমি চমকে উঠেছিলাম। সে আমাকে সাহায্য করার অজুহাতে আমার একদম পাশে এসে দাঁড়িয়েছিল। রান্নাঘরের হালকা আলো আধারিতে তার ছায়া যেন আমার আরও কাছাকাছি চলে এসেছিল। জলের গ্লাসটা ধরতে গিয়ে আমার হাতটা সামান্য কেঁপে উঠেছিল। সে সেটা দেখে বলেছিল, আপনি এত চিন্তিত কেন? আপনার কি মন খারাপ? তার গলায় এমন একটা মমতা ছিল যা আমি বহুদিন ধরে শুনিনি। তার হাতের উষ্ণতা আমার হাতের উপর আলতো করে স্পর্শ করেছিল, যা এক মুহূর্তের জন্য আমার শ্বাস বন্ধ করে দিয়েছিল। সেই স্পর্শে কোনো ভুল বার্তা ছিল না, তবু আমার শরীর মন জুড়ে একটা অদ্ভুত শিহরণ বয়ে গিয়েছিল। আমি কোনো উত্তর দিতে পারিনি, শুধু মাথা নিচু করেছিলাম। এরপর থেকে এই ধরনের স্পর্শ, এই ধরনের কাছাকাছি আসাটা যেন আরও বাড়তে থাকল। সকালে চা দিতে গিয়ে, বিকেলে জলখাবার দিতে গিয়ে সামান্যতম অজুহাতে সে আমার আরও কাছে আসত। কখনো সে আমার শাড়ির আঁচলটা ঠিক করে দিত, কখনো চুলে হাত বুলিয়ে বলতো, ভাবি, আপনার চুলগুলো সুন্দর। তার চোখে তাকিয়ে আমি এক অদ্ভুত আকর্ষণ দেখতে পেতাম, যা আমার ভেতরে এক নিষিদ্ধ ইচ্ছার জন্ম দিচ্ছিল। আমি জানি এটা ভুল, এটা সমাজের চোখে পাপ, কিন্তু আমার মনের ভেতরে একাকিত্বের যে বিশাল খাত তৈরি হয়েছিল, শুভ তার উপস্থিতি দিয়ে সেই খাতটা পূরণ করতে চাইছিল। তার স্পর্শ, তার কাছাকাছি থাকা আমাকে যেন এক অন্য জগতে নিয়ে যাচ্ছিল, যেখানে আমার সব দুঃখ, সব কষ্ট নিমেষের মধ্যে উধাও হয়ে যেত। একটা সময় এমন এলো যখন শুভ প্রায় আমার ঘরে এসে বসত। রাতের বেলায় ঘরে সবার চোখ এড়িয়ে সে আমার পাশে এসে বসত, কখনো খাটে, কখনো মেঝের মাদুরে। আমরা ফিসফিস করে কথা বলতাম। সে আমার হাতে হাত রেখে বলতো, ভাবি, আপনার কপালে চিন্তার ভাঁজ দেখলে আমারও কষ্ট হয়। তার হাতের উষ্ণতায় আমার শরীর অবশ হয়ে আসত। আমার চোখের দিকে সে এমনভাবে তাকাত যেন আমার আত্মার গভীরে কি আছে সে খুঁজে বের করতে চায়। আমি বারবার নিজেকে বোঝাতাম, এটা ভুল, এটা অন্যায়, কিন্তু তার এই মায়া, এই ভালোবাসা আমাকে যেন এক অদৃশ্য জালে আটকে ফেলছিল। আমার মন চাইতো তার আরও কাছে যেতে, তার স্পর্শ পেতে, তার বাহুডোরে নিজেকে সঁপে দিতে। সমাজের সব বাঁধ ভেঙে আমার ভেতরের নারী সত্তাটা যেন চিৎকার করে উঠছিল। একদিন আমাদের গ্রামের মন্দিরে পুজো ছিল। বাড়ির সবাই সেখানে গিয়েছিল। আমি শরীর খারাপের অজুহাতে বাড়িতেই ছিলাম। শুভও ছিল না, সে তার এক বন্ধুর বাড়ি গিয়েছিল। দুপুরের দিকে আমি ঘরে একা বসেছিলাম, মনটা ভীষণ অস্থির লাগছিল। হঠাৎ দেখলাম শুভ ফিরে এসেছে। সে আমার ঘরে এসে জিজ্ঞেস করল, ভাবি, আপনার শরীর কি আরও খারাপ লাগছে? আমি বললাম, না, একটু মাথা ধরেছিল। সে আমার পাশে এসে বসল, আমার কপালে হাত রেখে দেখল, গরম তো নেই। তার হাতের ঠান্ডা স্পর্শ আমার কপালে শিহরণ জাগাল। সে কিছুক্ষণ আমার পাশে বসে আমার হাতটা ধরেছিল। সেই মুহূর্তে আমি কোনো বাধা দিতে পারিনি। আমার সমস্ত শরীর তার স্পর্শে যেন সাড়া দিচ্ছিল। তার চোখ আমার চোখের ওপর স্থির ছিল, আর সেই গভীর দৃষ্টিতে আমি যেন নিজেকে হারিয়ে ফেলছিলাম। সে ফিসফিস করে বলেছিল, ভাবি, আপনি খুব একা, তাই না? আমি শুধু তার চোখের দিকে তাকিয়েছিলাম। সেই নীরবতার মধ্যে আমাদের ভেতরে যেন এক নিবিড় বোঝাপড়া তৈরি হয়েছিল। মনে হচ্ছিল, যদি এই মুহূর্তে আমার স্বামীও এসে পড়েন, তাহলেও আমার কোনো ভয় নেই, কারণ এই অনুভূতিগুলো এতটাই ব্যক্তিগত, এতটাই গভীরে ছিল যে কেউ তা স্পর্শ করতে পারবে না। সে আমার মুখের কাছাকাছি এসেছিল, তার শ্বাস আমার মুখে লাগছিল। আমি চোখ বন্ধ করে নিয়েছিলাম। আমার মনে হয়েছিল, আর এক মুহূর্ত আমি এই আকর্ষণ সামলাতে পারব না। এই স্পর্শ, এই নিঃশ্বাস আমাকে যেন এক নিষিদ্ধ স্বর্গলোকের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল। কিন্তু ঠিক সেই মুহূর্তে আমাদের বাড়ির পাশের উঠোনে একটা কুকুরের ডাক শোনা গেল, যা আমাদের ঘোর ভাঙিয়ে দিল। শুভ দ্রুত নিজেকে সরিয়ে নিল।
আমি চোখ খুলে দেখি সে আমার দিকে তাকিয়ে আছে। তার চোখে এক অপরাধ বোধের ছাপ। সে কোনো কথা না বলে তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে গেল। আমি স্তব্ধ হয়ে বসে রইলাম। আমার বুকটা ধুকপুক করছিল, শরীরে তখনও সেই শিহরণের রেশ। আমি বুঝতে পারছিলাম আমি এক বিপজ্জনক খেলার অংশ হয়ে উঠেছি। সমাজের সব নিয়ম ভেঙে আমি এক এমন পথে পা বাড়াচ্ছিলাম যেখান থেকে ফিরে আসা হয়তো খুব কঠিন। শুভর সেই নীরব বেরিয়ে যাওয়াটা যেন আমাকে এক কঠিন সত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দিল। আমার মনে হলো আমি নিজেকে হারিয়ে ফেলছি। আমার নিজের মূল্যবোধ, আমার সামাজিক সম্মান সব যেন এক গভীর অতলে তলিয়ে যাচ্ছে। সেই ঘটনার পর থেকে শুভ নিজেকে একটু দূরে সরিয়ে নিতে শুরু করল। তার সেই সহজ সান্নিধ্য, সেই আবেগঘন কথাবার্তাগুলো যেন কমে গেল। সে আমার সাথে চোখাচোখি এড়িয়ে চলত। আমি বুঝতে পারছিলাম সেও নিজের ভেতরে একই রকম দ্বিধা আর অপরাধ বোধে ভুগছে। আমি নিজেও যেন নিজেকে ফিরে পেলাম। আয়নার সামনে দাঁড়িয়ে যখন নিজেকে দেখতাম তখন আমার মনে হতো, আমি কে? যে নারী এক পবিত্র সম্পর্কে জড়িয়ে আছে, সে কিভাবে এই ধরনের নিষিদ্ধ আকর্ষণে ডুবে যেতে পারে? আমার মনের ভেতরে এক গভীর দ্বন্দ্ব শুরু হলো। একদিকে শুভর প্রতি সেই গোপন টান, অন্যদিকে আমার দায়িত্ব, আমার সম্মান আর আমার পরিবারের প্রতি কর্তব্য। আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম এই পথ আর নয়। এই আকর্ষণটা যত তীব্রই হোক না কেন, আমাকে এর থেকে বেরিয়ে আসতেই হবে। আমি নিজেকে আরও বেশি করে ঘরের কাজে ব্যস্ত রাখলাম, শ্বশুর শাশুড়ির সেবায় মন দিলাম। শুভর সাথে যখনই দেখা হতো আমি হাসি মুখে কথা বলতাম, কিন্তু আমার চোখের গভীরে যেন একটা অদৃশ্য প্রাচীর তুলে দিয়েছিলাম। সেও আমার এই পরিবর্তনটা বুঝতে পারছিল। ধীরে ধীরে সেও এই পরিস্থিতি মেনে নিল। সে তার চাকরির জন্য পড়াশোনায় আরও বেশি মন দিল, আর আমিও আমার জীবনটাকে নতুন করে গোছানোর চেষ্টা করতে লাগলাম। কয়েক মাস পর শুভ চাকরি পেয়ে শহর ছেড়ে চলে গেল। সেদিন আমার মনটা খুব খারাপ ছিল, কিন্তু আমি জানতাম এটাই ছিল আমাদের দুজনের জন্য সেরা সিদ্ধান্ত। সম্পর্কগুলো যখন সমাজের সীমারেখা পেরিয়ে যায় তখন তার পরিণতি হয় মারাত্মক। হয়তো সেই সময় আমি একাকিত্বে ভুগছিলাম আর শুভর সহানুভূতিকে ভুলভাবে দেখছিলাম। তার ভালোবাসার ভান আমার দুর্বলতার সুযোগ নিয়েছিল, আর আমি নিজেও সেই মায়াজালে জড়িয়ে পড়েছিলাম। আজ এত বছর পরেও সেই স্মৃতিগুলো আমাকে মাঝে মাঝে কষ্ট দেয়। তবে আমি এখন অনেক বেশি পরিপক্ব, অনেক বেশি দৃঢ়। আমি জানি জীবনের প্রতিটি মোড়ে এমন কিছু আকর্ষণ আসতে পারে যা আমাদের ভুল পথে চালিত করতে পারে। কিন্তু আমাদের মনে রাখতে হবে, যে কোনো সম্পর্কের ক্ষেত্রে সম্মান, দায়িত্ব এবং নৈতিকতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আবেগের বশে এমন কোনো ভুল সিদ্ধান্ত নেওয়া উচিত নয় যা আমাদের জীবনকে চিরতরে এলোমেলো করে দিতে পারে। প্রতিটি মানুষই নিজের জীবনের সিদ্ধান্ত নিজেই নেয়, তবে সেই সিদ্ধান্ত যেন আমাদের ভবিষ্যৎকে অন্ধকার করে না তোলে, বরং তা যেন আমাদের আরও শক্তিশালী করে তোলে, আরও ভালো মানুষ হিসেবে বাঁচতে শেখায়।